সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন আমরা সবসময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঘাড় ব্যথা। আর এই ঘাড় ব্যথা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন ফিজিওথেরাপিস্ট। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। এম ইয়াসিন আলী 1983 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদ থেকে বিপিটি ডিগ্রি অর্জন করেন। তিনি গণবিশ্ববিদ্যালয় থেকে এমপিটি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। ঘাড় ব্যথা, কখন ঘাড় ব্যথাটা একটু সিভিয়ার পর্যায়ে চলে যায়? এখন আমাদের লাইফস্টাইল জনিত যে সমস্যাটা নতুন করে বেশি পাচ্ছি সেটা হলো মোবাইল ইউজ। আচ্ছা, যে আমরা ঘাড়ের যে একটা নর্মাল কার্ভাচার আছে, যেটাকে আমরা সি শেপের মতো একটা কার্ভ বলি, এই কার্ভাচারটা অনেকের স্ট্রেট হয়ে যায় ডিউ টু প্রলং টাইম ঝুঁকে থাকা। আচ্ছা, এই যে ঝুঁকে থাকার কারণে আমাদের মাথার যে একটা ওজন আছে, এই ওজনটা কিন্তু আমাদের ঘাড় ক্যারি করে। যখন আমরা নর্মাল থাকি তখন এই মাথার ওজন 5 থেকে 7 কেজি থাকে। যখন আমরা সামনের দিকে ঝুঁকি, এটা যখন 15 ডিগ্রি পর্যন্ত ঝুঁকি, তখন মাথার ওজন কিন্তু 15 থেকে 20 কেজি হয়ে যায়। আচ্ছা, আর আরও ঝুঁকি, তখন ওজনটা আরও বাড়তে থাকে। এই যে ঝুঁকি কাজ করার প্রবণতা, এটার কারণে আমাদের ঘাড়ে মাংসপেশি লিগামেন্টগুলো উইক হয়ে যায়, এবং যেটা থেকে আস্তে আস্তে করে ঘাড়ের ব্যথার কারণগুলো তৈরি হয়। যেমন তার ডিস্ক প্রোল্যাপস ঘাড়ের রিজনে হতে পারে। বর্তমান সময়ে সবাই, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন বা আমরা যারা অফিস হোল্ড করি, সবাই ল্যাপটপ, মোবাইল, বিভিন্ন রকম ডিভাইসের সাথে রিলেটেড। তো এই পোস্টারাল কারণেই বেশি কোমর ব্যথায় আক্রান্ত হচ্ছেন। এই যে নুয়ে কাজ করাটা, সেটাকে আসলে অ্যাভয়েড করার জন্য কতক্ষণ টানা কাজ করার পরে আসলে পশ্চার চেঞ্জ করা উচিত বা কি করা উচিত? হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে কয়েকটা জিনিস ফলো করতে হবে। একটা হলো, যেমন আমরা বলি বসার ক্ষেত্রে এবং যে ল্যাপটপ ইউজের ক্ষেত্রে আমরা বলি আই লেভেলে নিয়ে কাজটা করতে হবে। আমরা চেয়ারটাকে নিচু করে নেওয়া বা টেবিলটাকে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা যাতে খুব বেশি ঝুঁকে করতে না হয়। 2 নম্বর যেটা বিষয় হলো যে আধা ঘন্টা থেকে 40 মিনিট, এই বড় জোর 1 ঘন্টা, এরপর একটু ব্রেক নেওয়া। এই 5 থেকে 7 মিনিট যদি নেওয়া যায় তাহলে খুব ভালো। এরপরে যেটা করা, যেমন মোবাইলের ক্ষেত্রেও একটু উঁচু করে নিয়ে ব্যবহার করা, এবং অনেকে দেখা যাচ্ছে দীর্ঘক্ষণ উপর হয়ে শুয়ে ল্যাপটপ ব্রাউজ করছে বা লেখালেখি করছে, সেক্ষেত্রেও তার ঘাড়ের যে নর্মাল কার্ভাচারটা স্ট্রেট হয়ে যায়। সেক্ষেত্রে সমস্যাটা আমরা দেখতে পাই। অনেকে শোয়ার বালিশের ক্ষেত্রে সমস্যা দেখি আমরা, যে কেউ ডাবল বালিশ ইউজ করে, যেটা আমাদের ঘাড়ের কার্ভাচারটাকে স্ট্রেট করে ফেলে। আবার খুব পাতলা বালিশ ইউজ করে, সেটাও ক্ষতিকর। আসলে অ্যাকচুয়ালি বালিশ ব্যবহারের নিয়মটাও আমরা সঠিকভাবে ছোটবেলা থেকে শিখে আসি না। এখানে বালিশের ব্যবহারটা আমরা বলি যে মধ্যম সাইজের বালিশ, কিন্তু অর্ধেকটুকু আমাদের ঘাড়ের নিচে থাকবে, যে ঘাড়ে যে কার্ভ অর্ধেকটুকু মাথার নিচে। তো এটার জন্য আসলে আমাদের সায়েন্টিফিক্যালি সার্ভাইকাল পিলো তৈরি করা হয়েছে, যেটা আমরা আসলে ছোটোবেলা থেকে অভ্যস্ত না, কিন্তু এই পিলোটা আমাদের ঘাড়ের সাপোর্ট থাকে, যেখানে ঘাড়ের যে নর্মাল কার্ভ থাকে সেই কার্ভটা মেনটেন হয়, তাহলে আমরা ভালো থাকতে পারি। কিন্তু আসলে আমরা পারিবারিক ঐতিহ্য বলেন বা দেশের যে আমাদের কালচার, তাতে আমরা কিন্তু বালিশটা বেশিরভাগ মাথার নিচে ইউজ করি, ঘাড়ের সাপোর্ট থাকে না। সেক্ষেত্রে ডাবল বালিশ ব্যবহার করা যেমন ক্ষতিকর, বা উঁচু বালিশ খুব উঁচু হলেও সমস্যা, খুব নিচু হলেও সমস্যা, মধ্যম সাইজের একটা বালিশ ব্যবহার করতে হবে। কোন ধরনের বালিশ আসলে ব্যবহার করা উচিত? আসলে অ্যাকচুয়ালি এখানে বালিশের ভিতরে ম্যাটেরিয়ালটা খুব বেশি ফ্যাক্ট না, বাট শিমুল তোলার বালিশ হলে স্বাভাবিকভাবে ওটা একটু সফট হয়, এবং যেটা আমরা কমফোর্ট ফিল করি, কিন্তু ফাইবারও কাছাকাছি। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার ওই কার্ভাচারটা মেনটেন করা, তার জন্য মধ্যম সাইজের হয়, খুব উঁচুও না হয়, খুব নিচুও না হয়, এবং যে জায়গাটায় প্লেস করা দরকার বালিশটা, ওই জায়গাটা যেন সঠিকভাবে মেনটেন হয়। স্পন্ডালাইসিসের কথা আমরা প্রায়শই শুনে থাকি, এবং বর্তমানে এই ডিজিজটা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, যেটা স্পাইনের ক্ষেত্রে হয়ে থাকে। একটু জানবো আপনার কাছে যে এটা কি আসলে ঘাড় ব্যথার কারণেই সেই স্পন্ডালাইসিসের সমস্যাটা হয়ে থাকে? স্পন্ডাইলোসিস ঘাড় ব্যথার যতগুলি কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ, এবং এটা অধিকাংশ ক্ষেত্রেই আমরা স্পন্ডাইলোসিসের কথাই শুনে থাকি। কিন্তু ঘাড় ব্যথা দেখা যাচ্ছে আরও 15-20টা কারণ রয়েছে, কিন্তু এটা যেহেতু মেজরিটি মানুষের মধ্যে হয়, যে কারণে বিশেষ করে ডিজেনারেটিভ ডিজিজ হিসেবে বয়সের সাথে সাথে আমাদের যেমন চুল পাকে, হাড়ের ক্ষয় হতে থাকে, ডিস্ক স্পেসগুলো একটু ন্যারো হয়ে যায়, এবং কিছু ছোট ছোট প্যাকেট ঠোঁটের মতো হাড় বৃদ্ধিও পায়, যেটাকে আমরা অস্টিওফাইট বলি। সেই বৃদ্ধি অংশটা আমাদের নার্ভের উপর কম্প্রেস করে। তো এই স্পন্ডাইলোসিসটা হলো স্পাইনের হাড়ের ক্ষয় রোগ। তো এটা ইন জেনারেলি 35-40 বা তার অ্যাভাব হলে হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান সময় আমাদের যে খাদ্য খাবার, আমাদের যে
জীবনযাত্রা প্রণালী, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটু আর্লি হচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার বয়স 25 বা 30, তারও হয়তো স্পন্ডাইলোসিস শুরু হয়ে যাচ্ছে। কারণ আমরা একটা জিনিস আমি সবসময় উদাহরণস্বরূপ বলি যে একটা গাড়ির ইঞ্জিন অয়েল এবং ফুয়েল দুইটাই যদি ভেজাল হয়, তাহলে সেক্ষেত্রে ওই গাড়ির ইঞ্জিন বেশি দিন লাস্টিং করে না। ঠিক আমাদের শরীরের ক্ষেত্রে আমরা যেমন দেখি এখন আমাদের খাদ্য খাবারের মধ্যে সব কিছুতেই কেমিক্যালাইজড, আমরা মাছে ফরমালিন দেওয়া, সবজিতে কীটনাশক দেওয়া, এরকমভাবে প্রত্যেকটা জিনিসই আমরা খাচ্ছি যেটা সঠিক পুষ্টিগুণ পাচ্ছি না। আর দ্বিতীয়ত হলো অক্সিজেনের কথা, বিশেষ করে যারা শহরকেন্দ্রিক মানুষ, আমরা পর্যাপ্ত গাছ নাই, আমরা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, লিড, সীসা, তো এই দুইটা জিনিস যত একসাথে হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, যার কারণে আমাদের হাড়ের ক্ষয় রোগটা বেড়ে যাচ্ছে। তো এই সব মিলিয়ে দেখা যায় স্পন্ডাইলোসিসের ব্যাপকতাটা বেড়ে যাচ্ছে। হাড় ক্ষয় যখন হয়, বিভিন্ন ধরনের মেডিকেশনস নেওয়ার পাশাপাশি ফিজিওথেরাপি ক্ষেত্রে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? হাড়ের ক্ষয় রোগটা আসলে স্বাভাবিক প্রক্রিয়া, আসলে এটা বয়সের সাথে সাথে আমাদের হবেই, বেঁচে থাকলে আমাদের বার্ধক্য আসবে যেমন, ঠিক তেমনই। তো এই ক্ষয়টাকে তো একবারে প্রিভেন্টেবল না, একবারে বন্ধ করা যাবে না, তবে এটাকে যাতে কমিয়ে নিয়ে আসা যায়, যাতে একটু স্লো প্রসেস হয়, সেক্ষেত্রে 2-3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো তার খাদ্য খাবারের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং মিনারেলস জাতীয় খাবারগুলো তার যেমন ইনটেক করা, সাথে সাথে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, তার কাজকর্ম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খেলাধুলা, যদি সম্ভব না হয় সুইমিং, না হলে হাঁটা, এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে তার ব্লাড সার্কুলেশন তার বোনসগুলোতে পৌঁছাবে, তার অস্টিওপোরোটিক হবে না বা হাড় ক্ষয়ের এটা কম হবে। এছাড়া আপনি যেটা বললেন ফিজিওথেরাপি, একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। এই দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে হাড়ের মাঝে তার স্পেসটা ন্যারো হয়ে যাচ্ছে, একটু অস্টিওফাইড হয়ে তার নার্ভের উপর কম্প্রেস করছে, একমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে আমরা এটাকে রিলিজ করে দিতে পারি। তো দেখা যায় এইসব ক্ষেত্রে কিন্তু সার্জারি করা যায় না, এটা ছোটোখাটো কিছু বিষয় যেটা ফিজিওথেরাপির মাধ্যমে রিলিজ করে দিলে ওই রোগী পার্মানেন্টভাবে ভালো হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে ব্যথানাশক ওষুধ খেলো, সাময়িক সময়ের জন্য ব্যথাটা কমলো, বন্ধ করলো, আবার পেনটা চলে আসলো। এটা সলিউশন না, টেম্পোরারিভাবে অনেক সময় পেন কিলারের ইউজ হতে পারে, কিন্তু মূল কারণটাকে নির্ণয় করে যদি ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে রিলিজ করে দেওয়া যায়, তাহলে কিন্তু রোগী দীর্ঘমেয়াদী ভালো থাকে। এখানে একটা ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে ফিজিওথেরাপি। যাদের ঘাড়ে ব্যথা হয় বা স্পাইনে অনেক সময় ব্যথা থাকে, কোন কোন ক্ষেত্রে সার্ভাইকাল কলারটা অ্যাপ্রোপ্রিয়েট? আমরা অনেক সময় ব্যবহারটা অনেক বেশি করি, দেখি যে আসলে প্রয়োজন নেই কিন্তু আমরা কলারটা দিয়ে রেখেছি, এই জন্য আসলে জানাটা খুব জরুরি। শুধুমাত্র ডিউরিং জার্নি আমরা এটাকে প্রেসক্রাইব করি, যে শুধুমাত্র জার্নির ক্ষেত্রে যাতে জার্কিং হয়, ঝাঁকি লাগে, সেই ক্ষেত্রে যাতে ডিস্ক স্পেস রিডিউস হয়ে যায় বা ডিস্ক প্রোল্যাপস হয়ে যায়, তাদের যেন ডিস্কটা সঠিক জায়গায় থাকে। অন্যথায় দীর্ঘ সময় ব্যবহার করলে আমাদের ঘাড়ের সারাউন্ডিং যে মাংসপেশি, লিগামেন্টগুলো উইক হয়ে যায় এবং সেক্ষেত্রে তার সমস্যাটা আরও বাড়তে থাকে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সার্ভাইকাল কলার, যেটি আসলে অনেকেই বুঝে না বুঝে ইউজ করে থাকে, আপনি খুব চমৎকারভাবে এক্সপ্লেন করলেন যে আসলে কাদের জন্য ব্যবহার সেটি করা উচিত এবং কারা ব্যবহার করবে না। এখন একটু জানতে চাই যে যখন ওই যে সার্ভাইকাল বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, অনেকের ধারণা যে শুধুমাত্র সার্জারি করলেই সেটি একমাত্র তার জন্য সমাধান, চিকিৎসা পদ্ধতি, কিন্তু ফিজিওথেরাপির যে একটা বিশাল ভূমিকা রয়েছে সেটি আসলে অনেকে গ্রহণ করতে চায় না। সেই বিষয়টি যখন ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন অথবা ফিজিওথেরাপি যারা রয়েছেন তারা যখন পরামর্শ দিয়ে থাকেন, সেটি কিন্তু তারা মেনটেন করে না। এক্ষেত্রে আপনারা তাদের প্রতি পরামর্শ কি? ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি নিয়ে মানুষের অ্যাওয়ারনেস বা সচেতনতা কম থাকায় এই জিনিসটা হচ্ছে। তবে আমরা যেটা সবসময় ফোকাস করার চেষ্টা করি যে আসলে যে কোনো সমস্যায় আসলে রুটটাকে নির্ণয় করাটা জরুরি। যেমন ক্ষেত্র বিশেষে হয়তো সামান্য কিছু ওষুধ, কিছু এক্সারসাইজে সে ভালো হয়ে যেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ওষুধের পাশাপাশি তার ফিজিওথেরাপি লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সার্জারিরও প্রয়োজন পড়তে পারে। যেমন ঘাড় ব্যথা হলেই মনে করেন যে ব্যথানাশক ওষুধ খাবো, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। যেমন অনেকের হয়তো স্পাইনে টিউমার থাকতে পারে, তার স্পাইনে টিবি থাকতে পারে, তো সেই ক্ষেত্রে ডায়াগনোসিসটা যদি প্রপার হয় তখন সেই অনুযায়ী হয়তো টিউমার থাকলে তো যতই আমরা ওষুধ খাই ফিজিওথেরাপি নিয়ে ভালো হবে না, তাকে কিন্তু সার্জারি করতে হবে। তো এরকম রোগ নির্ণয় করাটা সবচেয়ে জরুরি। দেন যেটা করা যে ব্যথা হলে ব্যথানাশক ওষুধ থেকে বের হয়ে আসা, কারণটাকে বের করে সেটা যদি সমাধানের জন্য ফিজিওথেরাপি লাগে তাহলে ফিজিওথেরাপি নেওয়া, সার্জারি লাগলে সার্জারি নেওয়া। তো আসলে ফিজিওথেরাপির মাধ্যমে আমরা দেখি যে মাসকুলোস্কেলেটাল যে প্রবলেমগুলো তার 80 থেকে 90% ভালো হওয়া সম্ভব। তো যে কোনো সার্জারি আসলে বেশ কিছু জটিলতা থাকে সার্জারি আগে পরে, কিন্তু যেটা আসলে সার্জারির প্রয়োজন ইন্ডিকেশন আছে সেটা তো করতেই হবে, কিন্তু তার আগে যদি আমরা কনজারভেটিভলি ভালো হতে পারি সেই জন্য ফিজিওথেরাপির একটা বিরাট রোল, এবং সেই রোলের ক্ষেত্রে অবশ্যই একজন স্নাতক ডিগ্রিধারী একজন ফিজিওথেরাপিস্ট নিকট চিকিৎসাটা নিতে হবে। আমরা অনেক সময় দেখি যে এখন মোড়ে মোড়ে যত্র ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে, সবাই সঠিক চিকিৎসাটা পাচ্ছে না,
যার কারণে ফিজিওথেরাপির প্রতি মানুষের একটা অনীহা তৈরি হচ্ছে। অনেকে বলছে অনেক দিন ধরে নিচ্ছি কিন্তু কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, সো তারা এটা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে যে আপনি কোথায় চিকিৎসাটা নেবেন, সে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই বিষয়গুলো সচেতন থাকতে হবে। আমরা এই ঘাড় ব্যথা নিয়ে এবং যেমনটা আপনি বলছিলেন যে অনেকে আসলে প্রপার ট্রিটমেন্টটা নিচ্ছে না, যতটুকু তার যেই ধরনের ফিজিওথেরাপি তার নেওয়া উচিত সে সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। জি, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। শরীর ফিট রাখতে কোন কোন খাবার আমাদের অনেক বেশি প্রয়োজন আসুন জেনে নেই। সকালবেলার কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আমাদের শরীর অনেক বেশি ফিট থাকে। একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে পানি। পানি হচ্ছে সারা দিনে আপনি যে পরিমাণ কাজ করবেন বা যে পরিমাণ আপনার পানির দরকার, সেটা হচ্ছে যে আপনার রক্তের সার্কুলেশনটা ঠিক রাখে। সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি আপনার খাওয়া উচিত, কারণ পানি হচ্ছে মেটাবলিজমটা ঠিক রাখে এবং সারা রাতের যে পানি শূন্যতাটা থাকে সেটা অনেকটাই বুস্ট করে এবং পানি হচ্ছে শরীরের টক্সিক উপাদানগুলো বের করে দেয় এবং মেটাবলিজমটা ক্লিয়ার করে। অনেকেই আছেন যারা হচ্ছে যে কনস্টিপেশনে ভুগছেন, তাদের কিন্তু এই 1 গ্লাস পানি সারাদিনের জন্য অনেক বেশি উপকার করবে। অনেকেই দেখা যায় যে অল্পতেই কাহিল হয়ে যান বা মাথা ব্যথায় ভুগছেন, তারাও কিন্তু হচ্ছে সকালবেলা যদি 1 গ্লাস পানি খেয়ে নেন তাহলে কিন্তু সারা দিনে অনেক বেশি এনার্জেটিক থাকবেন এবং ডিহাইড্রেশন থেকে অনেকটাই মুক্ত থাকবেন। এবার আসি কাঁচা ছোলার কথা। কাঁচা ছোলা হচ্ছে যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং যদি আপনি অঙ্কুরিত ছোলা খেতে পারেন, সেটা যদি আদা কুচি বা একটু যদি রসুন কুচি বা কাঁচামরিচ দিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু আপনার অ্যাপিটাইটটা অনেক বেশি গ্রো করবে এবং সারা দিনে আপনি অনেক বেশি ফিট থাকবেন। যারা ওজন বাড়াতে চান তারাও যদি কাঁচা ছোলা সকালবেলার মেনুতে রাখেন তাহলে কিন্তু আপনার ওজনটা ঠিক থাকবে এবং আপনি অনেক বেশি ফিট থাকবেন। এবার আসি খেজুরের কথা। খেজুর হচ্ছে এমন একটি জিনিস যেটা হচ্ছে যে মহিলাদের যেমন আয়রনের অভাব থাকে, তো আপনি যদি সকালের খাবারে একটা খেজুর রাখেন তাহলে কিন্তু আপনার সারাদিনের আয়রনের অভাব একটা খেজুর থেকে আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু ডায়াবেটিস যদি আপনার থাকে তাহলে খেজুরের ব্যাপারে আমি বলবো যে আপনি খেজুরটা শুকনো খেজুর বেছে নেবেন। সেক্ষেত্রে যদি আপনার ডায়াবেটিসের মাত্রা নর্মাল রেঞ্জে থাকে তাহলে আপনি একটা খেজুর খেতে পারবেন, আর যদি ডায়াবেটিস আপনার আনকন্ট্রোল থাকে তাহলে অর্ধেক খেজুর আপনি সকালের খাবারে অন্তর্ভুক্ত করতে পারেন। ওটসে প্রচুর পরিমাণ আয়রন থাকে। ওটস হচ্ছে দ্রবণীয় ফাইবার এবং ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোলেস্টেরল, বিশেষ করে ব্যাড কোলেস্টেরলটাকে দূর করে দেয় এবং সারাদিনে আপনাকে অনেক বেশি কর্মক্ষম যোগাবে। মধুর কথা না বললেই নয়, এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং যারা হচ্ছে যে ঘন ঘন ইনফেকশনে ভোগেন তারা সকালবেলায় যদি 1/2 চা চামচ মধু কুসুম গরম পানিতে খান তাহলে কিন্তু আপনারা ঘন ঘন এই যে সর্দি কাশি, এটা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। সারাদিনের ফিটনেসের জন্য আরেকটি খাবার হচ্ছে ডার্ক চকলেট। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে আয়রন আছে। যাদের কোলেস্টেরলের সমস্যা আছে বা যাদের আয়রনের সমস্যা আছে তারা যদি ডার্ক চকলেট খেয়ে থাকেন সকালবেলা তাহলে কিন্তু হচ্ছে যে আপনারা কিন্তু অনেক বেশি ফিট থাকবেন এবং আপনাদের ডোপামিন যেটা হচ্ছে যে ভালো হরমোন সিক্রেশন করে, তো মুডটা অনেক বেশি ভালো থাকবে। সেদ্ধ ডিম কিন্তু হচ্ছে খুবই একটি সুপার ফুড। সকালের খাবারে সেদ্ধ ডিমের তুলনা নেই। যাদের চোখের সমস্যা আছে, চোখের ছানি পড়ার রোধ করে সেদ্ধ ডিম। এতে আছে সালফার, কলিন এবং হচ্ছে যে পরিমাণ ভিটামিন থাকে বা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটা হচ্ছে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং অন্য সব রোগের থেকে আপনাকে মুক্ত রাখবে। ডার্ক চকলেটের সাথে আপনি যদি কাঠবাদাম খেতে পারেন, কাঠবাদাম হচ্ছে ভিটামিন ই আছে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। সকালবেলার খাবারে 2টো কাঠবাদাম আপনাকে হার্টের এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেবে এবং আপনাকে রাখবে স্বতঃস্ফূর্ত। আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যে সকালবেলার খাবারে যদি আপনি চিয়া সিড যোগ করেন, চিয়া সিড আছে প্রোটিন সমৃদ্ধ একটি খাবার এবং আপনার এই খাবারটি চিয়া সিড 1 গ্লাস পানির মধ্যে 1 চা চামচ চিয়া সিড দেবেন এবং একটু লেবুর রস দিয়ে যদি কুসুম গরম পানিতে খেতে পারেন তাহলে আপনাকে সারাক্ষণই একটা সুন্দর একটা ফিটনেস বজায় থাকবে আপনার এবং আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পেয়ে যাচ্ছেন এবং ওজন কমাতেও কিন্তু এই খাবারটির কোনো জুড়ি নেই।
আপনি বলছিলেন যে যাদের ঘাড়ে ব্যথা হয় বা হাড়ের ক্ষয় হয় অথবা স্পন্ডালাইসিস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানবো, এই যে যাদের এই যে ঘাড়ে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে বা স্পন্ডালাইসিস জনিত সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে তারা কিছুটা আরাম বোধের জন্য গরম শেক বা ঠান্ডা শেক নিয়ে থাকে। এক্ষেত্রে এটা কোনো সায়েন্টিফিক কোনো এভিডেন্স বেসড আসলে কোনো উপকারিতা রয়েছে কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমরা যেটা বলি যে কোনো অ্যাকিউট কন্ডিশন, মানে হঠাৎ করে আমি একটু ব্যথা পেলাম, একটু পড়ে গেলাম কিংবা চোট পেলাম, তো সেক্ষেত্রে আমরা বলি আইস দেওয়ার জন্য। এই ঠান্ডা দিলে তার ওখানকার ইনফ্লামেশনটা কমাবে, তার রেডনেস সোয়েলিং হয়ে থাকাটা কমাবে, সেক্ষেত্রে তার সমস্যাটা দ্রুত কমে আসবে। আর যদি ক্রনিক পেইন হয় সেক্ষেত্রে আমরা বলি একটু গরম শেক দিতে পারি। সেক্ষেত্রে ওখানকার যে ইনফ্লামেশন, ব্লাড সার্কুলেশন বাড়ানো, সেক্ষেত্রে এই হট কম্প্রেশনটা তার অনেক হেল্প করবে। কিন্তু আমরা অনেক সময় এটা ভুল করে ফেলি, অনেক সময় অ্যাকিউট একটু পেন হলো আবার ওখানে উল্টো আমরা গরম শেক দিই, দেখা যায় তার সোয়েলিংটা আরও বেড়ে গেল, ওখানে তার সমস্যাটা বেড়ে গেল। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ সমস্যা বুঝে শেকটা নেওয়া উচিত। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে বিভিন্ন রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমাদেরকে একটা সঠিক ধারণা দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এন্ডোমেট্রিওসিস নামে এক ধরনের রোগ, এটা আসলে সারা বিশ্ব জুড়ে এন্ডোমেট্রিওসিস নিয়ে অনেক গবেষণা হচ্ছে, অনেক ট্রায়াল হচ্ছে, কিভাবে এন্ডোমেট্রিওসিস রোগীগুলোকে ইমপ্রুভ করা যায়, কিভাবে এদেরকে ব্যথা থেকে ব্যথামুক্ত করা যায়। এছাড়া ফাইব্রয়েড মানে জরায়ুর টিউমারটা বেড়ে যাচ্ছে, কারণ জরায়ু যখন বাচ্চা ধারণ করতে পারবে না তখন টিউমার ধারণ করবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।